আমার বিয়ে হয়েছে আজ ৩ বছর। স্বামী রাশেদ বিদেশে থাকে, বছরের একবারের মতো দেশে আসে। শাশুড়ি, দেবর আর ননদ মিলিয়েই বড় পরিবার। প্রথমে সবাই খুব ভালো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম এখানে হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে অনেক জটিলতা। আমার দেবর সাগর বয়সে আমার সমান প্রায়। প্রথম দিকে ওর সাথে খুব বেশি কথা হতো না, কিন্তু রাশেদ যখন বিদেশে চলে গেল তখন থেকে ঘরের কাজকর্ম, বাজার, নানা দরকারি সাগরই পাশে থাকতো। শাশুড়ি প্রায় বাইরে যেত, ননদও শ্বশুরবাড়ি কম আসতো। ফাঁকা বাড়িতে সাগরের সাথে আমার আলাপ বাড়তে লাগলো। প্রথমে শুধু হাসি ঠাট্টা, পরে ছোটোখাটো যত্ন, আপু চা বানাবো বা আজ আপনি ক্লান্ত আমি বাজার করে আনবো, এমন সব যত্নে মন ঘলে গেল। কখন যে বন্ধুত্বের সীমা পেরিয়ে মন অন্যদিকে গড়ালো বুঝতেই পারিনি। সাগরের চোখে ছিল এক অদ্ভুত টান, আর আমি ছিলাম একা ভালোবাসার অভাবে তৃষ্ণার্ত। দিন দিন আমাদের সম্পর্ক গোপন প্রেমে রূপ নিল। রাতের পর রাত লুকিয়ে কথা, মেসেজ, এমনকি শাশুড়ি ঘুমিয়ে গেলে বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে গল্প। আমি জানতাম এটা ভুল, কিন্তু মনে হচ্ছিল সাগর ছাড়া আমি আর কাউকেই চাই না। হঠাৎ একদিন সব উলটপালট হয়ে গেল। রাশেদ বিদেশ থেকে হঠাৎ এসে পড়লো, কাউকে কিছু না জানিয়ে। আমি সাগরের সাথে ঘরে বসে হাসি মশকরা করছিলাম, আর ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে রাশেদ, মুখ রাগের ছাপ, চোখে বিদ্যুৎ। রিমি, তুমি আর সাগর। বাক্য শেষ করার আগেই সাগর উঠে দাঁড়ালো, কিন্তু রাশেদ ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল। সেদিন রাতে বাড়ি কাঁপানো ঝগড়া। শাশুড়ি কিছু বুঝে উঠতে না পেরে হতবাক হয়ে বসে রইলেন। আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রাশেদের চোখে শুধু ঘৃণা। সাগরও নিজের ভুল স্বীকার করলো না, বরং বলল, আমি রিমিকে ভালোবাসি ভাই। এই কথা শুনে রাশেদের মুঠো শক্ত হয়ে গেল। সেই রাত থেকে বাড়ির পরিবেশ বিষের মতো হয়ে গেল। রাশেদ আর আমি আলাদা করে ঘুমাতে শুরু করলাম। শাশুড়ি আমার দিকে তাকালেই কেঁদে ফেলতেন। ননদও এসে নানা কথা শুনিয়ে যেত। মনে হচ্ছিল আমি এক বন্দি, যেখানে প্রতিটি চোখে শুধু দোষের আঙ্গুল। কিন্তু আমরা কেউ জানতাম না এরপর যা ঘটবে তা এই পরিবারের ইতিহাস পাল্টে দিবে চিরদিনের জন্য। আমাদের বাড়ির পরিবেশ ছিল ঝড়ের আগে নিস্তব্ধ আকাশের মতো। বাইরে শান্ত, কিন্তু ভিতরে গোপন তুফান। রাশেদ আমার দিকে তাকাতো না, আর তাকালেও চোখে শুধু বিষ। শাশুড়ি প্রতিদিন আমার ঘরে এসে কাঁদতেন আর বলতেন, তুই যা করেছিস রিমি। আমার বুকটা ফেটে গেল। এই লজ্জা নিয়ে আমি কিভাবে বাঁচবো? আমি চুপচাপ থাকতাম। যতবার সাগরের চোখে তাকাতাম মনে হতো এই দুনিয়ায় একমাত্র ওই আমাকে বুঝতে পারে। কিন্তু রাশেদের আচরণ দিন দিন আক্রমণাত্মক হয়ে উঠছিল। প্রায় রাতের বেলা দরজা ধাক্কা মেরে খুলে বলতো, তুই এখনো ওর সাথে কথা বলছিস না? সাবধান রিমি, যদি আর একবার দেখি। সেই ভয় আর অপমানের মাঝে একদিন সাগর বলল, রিমি, এই ঘরে আর তোমার জন্য কোনো জায়গা নেই, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, দূরে গিয়ে নতুন করে শুরু করব। প্রথমে দ্বিধা করেছিলাম, কিন্তু মনে হচ্ছিল রাশেদের ঘৃণার চেয়ে সাগরের হাতের উষ্ণতা ভালো। অবশেষে এক বৃষ্টিবাজে রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি আমার ছোট্ট ব্যাগটা হাতে নিলাম। সাগর বাইকে এসে দাঁড়ালো, বুক ধুকবুক করছিল, কিন্তু মনে হচ্ছিল এটাই মুক্তি। আমরা পালিয়ে গেলাম শহরের বাইরে এক ছোট্ট ভাড়া বাসায়। প্রথম কয়েকদিন মনে হয়েছিল স্বপ্নের মতো। কেউ বকছে না, কেউ দোষারোপ করছে না, শুধু আমি আর আমার সাগর। কিন্তু বাস্তবতা বেশি দিন স্বপ্নের মতো থাকে না। 2 দিন পর খবর হলো আমাদের পালানোর খবর রাশেদ আর শাশুড়ির কানে পৌঁছে গেছে। শাশুড়ি নাকি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন, তারপর আর উঠেননি। গ্রামের ডাক্তার বলেছে শক আর মানসিক চাপেই তিনি মারা গেছেন। এই খবর শুনে আমার বুকটা ভেঙে গেল। মনে হচ্ছিল আমি এই হত্যাকারী। সাগর আমাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমার জন্য নয় সাগর, আমার জন্য নয়। আমার শাশুড়ি মরেছে আমার দোষে। আমি তাকে শেষবারের মতো ক্ষমা চাইতে পারলাম না। শাশুড়ি জানাজায় যেতে চেয়েছিলাম, কিন্তু সাগর বলল, এখন গেলে রাশেদ আর গ্রামবাসী তোকে মেরে ফেলবে। তাই দূর থেকে শুধু কেঁদে কেঁদে বিদায় জানালাম। কিন্তু এখানেই শেষ নয়। শাশুড়ির মৃত্যুর পর রাশেদ থানায় অভিযোগ করলো আমি আর সাগর নাকি তার সংসার ভেঙে দিয়েছি। শাশুড়ির মৃত্যুতে পরোক্ষভাবে দায়ী। পুলিশ কয়েকবার আমাদের খুঁজতে এলে ভয়ে আমরা বারবার বাসা বদল করলাম, কিন্তু রাশেদের রাগ যেন শেষ হচ্ছিল না। দিন যেতে লাগলো আর আমাদের ভালোবাসা ধীরে ধীরে বোঝা হয়ে উঠলো। টাকা ফুরিয়ে যাচ্ছিল, কাজের অভাব, সমাজের ভয়, সব মিলিয়ে সম্পর্কের উষ্ণতা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সাগরের মুখেও রাগ জমতে লাগলো। একদিন ঝগড়ার পর সাগর দরজা ধাক্কা মেরে বেরিয়ে গেল, আর ফিরলো না। আমি একা রইলাম, সব হারিয়ে, স্বামী, শাশুড়ি, সমাজ, এমনকি সেই নিষিদ্ধ প্রেমও। রাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হলো আমি আসলে কারুই হইনি, নিজেরও না। সাগর চলে যাওয়ার পর আমার জীবনে এক গভীর নীরবতা নেমে এলো। আমি ভেবেছিলাম ও ছাড়া বাঁচবো না, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসার নামে আমি শুধু একা হয়ে গেছি। ভাড়া বাসায় ছোট্ট ঘরটা যেন কারাগার হয়ে উঠেছিল। বাইরে বের হলেই পাশের লোকজন কটু কথা ছুড়ে দিত। ওই যে স্বামী রেখে দেবরের সাথে পালানো মেয়ে। শিশুরাও ইশারা করে হাসতো। বাজারে গেলে দোকানদারও মুখ ঘুরিয়ে নিত, যেন আমি কোনো অপরাধী। টাকার টানও শুরু হলো। কাজ খুঁজতে গেলে সবাই আগ্রহ দেখাতো না। একা নারী, তাও আবার কুখ্যাত অতীত নিয়ে, কেউ নিতে চাইতো না। কিছু রাত খালি পেটে কেটেছে, কিছু রাত কেঁদে। মাঝে মাঝে মনে হতো জীবন শেষ করে দে, কিন্তু তখন শাশুড়ির মুখ মনে পড়তো। মনে হতো আমি মারা গেলে সমাজ বলবে দোষী ছিল তাই মরেছে। এই কথাটা শোনার জন্য আমার ইচ্ছে হতো বেঁচে থাকতে। একদিন
হঠাৎ খবর এলো রাশেদ দেশে ফিরেছে। কিছুদিন পরই এক দুপুরে বাজার থেকে ফেরার পথে দেখি রাস্তায় রাশেদ দাঁড়িয়ে আছে। চোখে সেই পুরনো রাগ নেই, বরং এক ধরনের শূন্যতা। কাছে এসে বলল, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস রিমি, আমার মা তোর জন্য মরেছে। আমি তোর মুখও দেখতে চাইতাম না, কিন্তু আজ জানি না কেন তোর দিকে তাকিয়ে মনে হচ্ছে তুইও শেষ হয়ে গেছিস। আমি কিছু বললাম না, চোখে পানি চলে এলো। রাশেদ বলল, যা করেছিস তার শাস্তি তুই পেয়েছিস, এখন তুই আমার জীবনের কেউ না, কিন্তু আমি চাই না তুই মরে যাস। চলে যা এই শহর থেকে, নতুন করে শুরু কর। সেই দিনই আমি ব্যাগ গুছিয়ে রওনা দিলাম। কোথায় যাব জানতাম না, শুধু জানতাম এখানে আমার জায়গা নেই। বাসের জানালা দিয়ে শেষবারের মতো শহরের দিকে তাকালাম। মনে হচ্ছিল এই শহরে আমি এক সময় স্বপ্ন বুনেছিলাম, আর সেই স্বপ্ন আজ ভেঙে চূর্ণ হয়ে গেছে। আমার গল্পে কোনো সুখী সমাপ্তি নেই পূর্ণ মিলন বা ক্ষমা, আছে শুধু শিক্ষা। যেখানে বিশ্বাস ভাঙে সেখানে ভালোবাসা টিকে না, আর যে কোনো ভুলের মূল্য জীবনভর শোধ করতে হয়।